ফায়ার ফোর্স সিজন 3 পার্ট 2 এপিসোড 1 শুরু হয় একদম টেন্স মুড দিয়ে। শিনরা কুসাকাবে ধীরে ধীরে চোখ খোলে। পাশে একটি টিভিতে নিউজ চলছে যেখানে বলা হচ্ছে ফিফথ পিলার হ্যাজ অ্যাপিয়ার্ড। শিনরা পুরোপুরি বুঝে উঠতে পারে না কি হচ্ছে। সে নড়াচড়া করতে চায়, তখনই বুঝতে পারে তার হাত পা বাঁধা। শিনরা প্যানিক করে জিজ্ঞেস করে সে কোথায় আর তাকে কেন বেঁধে রাখা হয়েছে। ঠিক তখনই ফুটস্টেপস শোনা যায়, দরজা খুলে যায়। শিনরা ফাইট করার জন্য রেডি হয়, কিন্তু হঠাৎ থেমে যায়। তার সামনে দাঁড়িয়ে আছে ক্যাপ্টেন ওবি, আর্থার আর কোম্পানি 8। শিনরা কিছুটা রিলিভড হয়, কিন্তু কনফিউশন আরও বেড়ে যায়। আর্থার দ্রুত বুঝে ফেলে শিনরা কিছুই মনে করতে পারছে না। তখন আর্থার শকিং একটা কথা বলে, যে শিনরা এখন জেগেছে, এই শিনরাটাই আসল শিনরা। গত 3 মাস কোম্পানি 8-এর সাথে যে শিনরা ছিল সে আসল ছিল না। ক্যাপ্টেন ওবি এই কথায় অ্যাগ্রি করে। সে বলে ওই শিনরা কমপ্লিটলি ডিফারেন্ট ছিল, ভায়োলেন্ট, আনস্টেবল আর ডেঞ্জারাস। সেই কারণেই কোম্পানি 8 তাকে রিস্ট্রেইন করতে বাধ্য হয়েছিল। শিনরা তখন মিররে নিজের দিকে তাকায় আর পুরো প্যানিক করে যায়। তার চুল ব্লন্ড, কান পিয়স্ট, এগুলোর কোনোটাই তার মনে নেই। ওবি তাকে কাম করার চেষ্টা করে, কিন্তু শিনরা বুঝে যায় এই 3 মাসে কেউ একজন তার জীবন লিভড করেছে। শিনরা চুল ধুয়ে ফেলে, ডাই উঠে যায়, কিন্তু মেমরি ফেরে না। ভলকান এসে ক্যাজুয়ালি বলে সে শিনরার চুল ডাই করেছিল। তারপর আরও ভয়ঙ্কর কথা বলে, ট্যাটু ধোয়া যায় না। শিনরা নিজের শরীরের দিকে তাকায় আর দেখে ফ্লেম ট্যাটুজ। শিনরা কমপ্লিটলি ব্রেকডাউন করে। সে প্রায় কেঁদে ফেলে আর প্রার্থনা করে, লাটম, প্লিজ ফরগিভ মি ফর মাই সিনস। ভলকান বলে আর্থারই প্রথম বুঝেছিল শিনরা ঠিকমতো বিহেভ করছে না। শিনরা আর্থারকে ফ্রেন্ড বলে ধন্যবাদ দেয়। আর্থার শুধু হাসে। হঠাৎ ভিক্টর লিক্ট ড্রামাটিক এন্ট্রি দেয়। সে শিনরাকে জিজ্ঞেস করে সে কি মনে করতে পারে। শিনরা বলে সে শুধু একটা আডোলা লিঙ্ক মনে করতে পারে, একটা অন্য ওয়ার্ল্ড দেখেছিল, ড্রিমের মতো, কিন্তু খুব রিয়েল। ভিক্টর তখন সবচেয়ে শকিং নিউজ দেয়, ওই 3 মাসে শিনরা শুধু অর্ডার্স ব্রেক করেনি, সে সিস্টার আইরিসকে অ্যাট্যাক করেছিল। শিনরা একদম শকড হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারে না। পরে শিনরা আর আর্থার প্রাইভেটে কথা বলে। শিনরা বলে আডোলাতে সে পাস্ট দেখেছিল, গ্রেট ক্যাটাক্লিজমের আগের ওয়ার্ল্ড। মানুষ দেখতে হিউম্যান ছিল, কিন্তু সামহাউ ডিফারেন্ট। শিনরা তখন প্রশ্ন করে 250 বছর আগের ক্যাটাক্লিজম কি সত্যিই অ্যাক্সিডেন্ট ছিল? আর্থার বলে ওই 3 মাসে শিনরা এক্স্যাক্টলি চাইল্ডহুড রুমার্সের মতো বিহেভ করছিল, ডেভিল, মনস্টার। আর্থার বিলিভ করে ওটা শিনরা ছিল না, ওটা ছিল আডোলার ডপেলগ্যাঙ্গার। পরে শিনরা সিস্টার আইরিসের সাথে দেখা করে। আইরিস হাসি মুখে বলে সে গ্ল্যাড শিনরা ফিরে এসেছে। শিনরা ডিপলি বাও করে অ্যাপোলোজাইজ করে, যদিও সে কিছু মনে করতে পারে না। আইরিস সাথে সাথে তাকে ফগলিভ করে দেয়। আইরিস এক্সপ্লেন করে ওয়ার্ল্ড চেঞ্জ হচ্ছে, ইনফার্নাল আউটব্রেকস বেড়েছে, ফায়ার ইউজার স্ট্রঙ্গার হচ্ছে। তারপর সে শকিং রিভিল দেয়, সে নিজের হাতে ছোট একটা ফ্লেম তৈরি করে। সিস্টার আইরিস ইজ আ 3rd জেনারেশন পাইরোকিনেটিক আমাটার। তার পাওয়ার সবসময় ছিল, শুধু উইক ছিল। আইরিস বলে সে নিজের এক্সিস্টেন্স নিয়ে ডাউট করছিল আর শিনরার কাছে হেল্প চেয়েছিল, কিন্তু যাকে সে পেয়েছিল সে আসল শিনরা ছিল না। তখনই অ্যাট্যাক হয়। ভিক্টর আর প্রিন্সেস হেবানা ডিসকাস করে আডোলা আর রিয়েল ওয়ার্ল্ড মার্জ করছে। সব পিলার্স জেগে উঠলে সেকেন্ড গ্রেট ক্যাটাক্লিজম আনঅ্যাভয়েডেবল। ক্যাপ্টেন ওবি শিনরার সাথে কথা বলে। সে বলে কোম্পানি 8 কখনও শিনরাকে অ্যাব্যান্ডন করেনি, সে এখনও তাদের কমরেড। শিনরা ইমোশনালি ধন্যবাদ দেয়। এরপর সিন কাট হয় বেনিমারুর কাছে। সে ড্রাঙ্ক অবস্থায় চুপচাপ মুনের দিকে তাকিয়ে থাকে। শেষে জোকার একটা টেরিফাইং ভিশন দেখে, আকাশে বিশাল পিলার উঠে আসে। ফায়ার ফোর্স সিজন 3 পার্ট 2 এপিসোড 2 শুরু হয় আসাকুসাতে বেনিমারু আর কনরোয়ের ইউজুয়াল ট্রেনিং দিয়ে। বেনিমারু আজও নানা এক্সকিউজ বানাচ্ছে, ঠিকমতো প্র্যাকটিস করছে না। তখন কনরো তাকে বলে যে তার ফাইটিং স্টাইল যা খুবই রিস্কি, একদম ডাবল এজড সোর্ডের মতো। কনরো বলে বেনিমারুয়ের পোটেনশিয়াল অনেক হিউজ, কিন্তু সে যদি প্রপার কন্ট্রোল না শেখে তাহলে এই পাওয়ার একদিন তাকে ডিস্ট্রয় করবে। কনরো আরও বলে যে বেনিমারুকে এখনই তাদের বসের কথা শোনা শুরু করা উচিত এবং সিরিয়াসলি নিতারিন শিখতে হবে। ঠিক তখনই দুজনেই হঠাৎ মাথা নিচু করে। হিবাচি শিমন এসে পড়েছে। সে সাথে সাথে দুজনকেই স্কোল্ড করা শুরু করে, বোঝায় যে ডিসিপ্লিন ছাড়া পাওয়ারের কোনো ভ্যালু নেই। এরপর সিন শিফট করে বর্তমান সময়ে। পুরো সিটি এখন আগুনে জ্বলছে, চারদিকে ইনফার্নাল ঘুরে বেড়াচ্ছে। কারিম আর অন্য ফায়ার সোলজার্স লড়াই করছে, কিন্তু তারা একটা শকিং বিষয় নোটিস করে,
আগে ইনফার্নাল কথা বলতে পারত না, কিন্তু এখন গ্রেট ক্যাটাক্লিজমের কারণে তারা কথা বলা শুরু করেছে। হঠাৎ করে একটা ম্যাসিভ আর্থকোয়েক হয়, আকাশের দিকে বিশাল বিশাল পিলার উঠে আসে। কোম্পানি 8-এর বেসে ক্যাপ্টেন্সদের মিটিং হয় এবং তারা কনফার্ম করে যে একই সময়ে 2টা পিলার অ্যাপিয়ার করেছে। মিলিটারি এখন 6th পিলারে অ্যাটাক করছে, কিন্তু 7th পিলার ইমার্জ করলে এক্সট্রা হেল্প দরকার হবে। শিনরা বলে কোম্পানি 8 7th পিলারে হেল্প করতে পারে, কারণ এটা অনেক দূরে। কিন্তু ভিক্টর ইমিডিয়েটলি প্রবলেমটা পয়েন্ট আউট করে। কোম্পানি 8কে এখন ট্রেটার ডিক্লেয়ার করা হয়েছে, তাই অফিসিয়ালি তারা ইন্টারভিন করতে পারবে না। ঠিক তখনই টিভি নিউজে অ্যানাউন্স করা হয় যে 6th পিলারের সাথে সাথে একটা ম্যাসিভ জয়েন্ট ইনফার্নাল অ্যাপিয়ার করেছে, যেটা আগে কখনো দেখা যায়নি। শুধু তাই নয়, পিলারের কাছে একটা হিউম্যান সাইজড ইনফার্নালও আকাশে উঠছে। এই সিনটা দেখেই বেনিমারু ফ্রিজ হয়ে যায়। সে বুঝে যায় এই ইনফার্নালটা সেই মানুষ যাকে সে অনেক দিন ধরে তার ড্রিমে দেখছে। কোনো সেকেন্ড থট ছাড়াই বেনিমারু ডিসাইড করে সে একাই 7th পিলারের দিকে যাবে। সবাই প্রশ্ন করলে সে বলে, দিস ইজ মাই ব্যাটল, এখানে কেউ ইন্টারফেয়ার করবে না। অন্যদিকে কনরো আর ওগু দূর থেকে পিলারগুলো অবজার্ভ করছে। কোম্পানি 2 সিচুয়েশন কন্ট্রোল করতে ফেল করেছে, তাই কোম্পানি 7কে স্টেপ ইন করতে হয়েছে। তখন একটা জাইগান্টিক রোবোটিক টাইপ ইনফার্নাল তাদের দিকে এগিয়ে আসে। আসাকুসায়ের 7th পিলারে পৌঁছেই আসল ট্রুথ রিভিল হয়। পিলারের ওপরে যে ইনফার্নালটা ফ্লোটিং করছে সে আর কেউ নয়, হিবাচি শিমন, বেনিমারুয়ের ফর্মার বস। সুমিদা রিভারের ওপর দুজনের মুখোমুখি দেখা হয়। বেনিমারু বলে সে কখনো ভাবেনি তারা আবার দেখা করবে। কোনো কথা না বাড়িয়ে হিবাচি অ্যাটাক করে, আর বেনিমারু সেটা ব্লক করে। এরপর কনরো, হিবানা আর কারিম সেখানে পৌঁছে যায় এবং বুঝতে পারে এটা হিবাচির ডপলগ্যাঙ্গার। ফাইটের সময় হিবাচি বেনিমারুকে মক করে বলে সে এখনও বদলায়নি এবং এখনও নিতারিন মাস্টার করতে পারেনি। সে বলে সে হেল থেকে ফিরে এসেছে শুধু বেনিমারুকে শেখানোর জন্য যে আসল নিতারিন কি। এখান থেকে ফ্ল্যাশব্যাক শুরু হয়। আমরা দেখি হিবাচি কিভাবে বেনিমারুকে ট্রেন করত। কনরো একসময় বলেছিল বেনিমারু সবাইকে সারপাস করবে, কিন্তু সে এটাও ওয়ার্ন করেছিল যে বেনিমারুয়ের জীবন খুব কঠিন হবে এবং তাকে সবকিছু ফেস করতে হবে। আরেকটা ফ্ল্যাশব্যাকে দেখা যায় হিবাচি কনরোকে স্কোল্ড করছে, কারণ সে বেনিমারুর ওপর বেশি ইনফ্লুয়েন্স করছে। হিবাচি এক্সপ্লেইন করে যারা ইনফার্নাল কিল করে সেই ফায়ার সোলজার্সরাই সেই মৃত্যুর সম্পূর্ণ দায় বহন করে। কোনো গড সেই বার্ডেন শেয়ার করে না। এরপর একটা হার্ট ব্রেকিং সিন আসে। একটা শিশুর মা ইনফার্নালে পরিণত হয়। শিশুটি কান্না করে হিবাচিকে থামাতে বলে, কিন্তু হিবাচির কোনো চয়েস থাকে না, সে তাকে কিল করে। বেনিমারু সেই শিশুটিকে কোলে নিয়ে ধরে আর তার চোখ থেকে পানি পড়ে। পরে বৃষ্টির মধ্যে হিবাচি বেনিমারুকে বলে তারা এখন পর্যন্ত 9568টা ইনফার্নাল কিল করেছে, আর এই নাম্বার ভবিষ্যতে আরও বাড়বে। সে বলে এই সব মৃত্যুর দায় অ্যাকসেপ্ট করাই একজন ট্রু আসাকুসা লিডারের কাজ। এরপর হিবাচি বেনিমারুকে বলে যতক্ষণ না সে নিতারিন শিখছে ততক্ষণ আসাকুসাতে ফিরে আসবে না। বেনিমারু একা রুফটপে দাঁড়িয়ে গড, অথরিটি আর ফেট নিয়ে প্রশ্ন করে। তখন হিবাচি রিয়েলাইজ করে যে আসাকুসা এখন বেনিমারুয়েরও শহর। ঠিক তখনই বেনিমারু অবশেষে কারেজ গেইন করে। হঠাৎ সেই একই শিশুটি পিছন থেকে হিবাচিকে স্ট্যাব করে। মারা যাওয়ার আগে হিবাচি শান্তভাবে বলে আসাকুসার লিডারকে হেট্রেড, গিল্ট আর বার্ডেন বহন করার ক্ষমতা রাখতে হবে। আমরা আবার প্রেজেন্ট ফাইটে ফিরে আসি। বেনিমারু হিবাচিকে টন্ট করে আর দুজনই সেম টেকনিক আনলিশ করে। তাদের ক্ল্যাশ এতটাই পাওয়ারফুল যে সমুদ্র পর্যন্ত কেঁপে ওঠে। হিবানা এক্সপ্লেইন করে এই ব্যাটল পিওর ওয়ার্ল্ডকে আরও কাছে টেনে আনছে। কনরো বলে হিবাচি হার্শ ছিল, কিন্তু বেনিমারু সব সময় আসাকুসাকে প্রোটেক্ট করেছে। তখন বেনিমারু ঘোষণা করে সে আসাকুসার মানুষের সাপোর্ট নিয়ে তার ট্রু নিতারিন দেখাবে। সে সান অ্যান্ড মুন ফিউশন টেকনিক ক্রিয়েট করে। এই টেকনিক দেখে হিবাচি শকড হয়ে যায়। বেনিমারু সত্যিই নিতারিন মাস্টার করে ফেলেছে। একটা ফাইনাল ওভারওয়েলমিং অ্যাটাক দিয়ে বেনিমারু পুরোপুরি হিবাচিকে ডেস্ট্রয় করে। হিবাচি স্যাটিসফাইড থাকে। বেনিমারু তাকে ধন্যবাদ জানায় আর কনরোয়ের পাশে এসে নামে। সে চুপচাপ জিজ্ঞেস করে তার নিতারিন কেমন ছিল। কনরো নিজের চোখের পানি ধরে রাখতে পারে না, সে কেঁদে ফেলে আর ধীরে ধীরে পুরো কোম্পানি তার সাথে কাঁদতে শুরু করে। এপিসোডের শেষ সিনে ক্যামেরা আকাশের দিকে উঠে যায়।
সেখানে চাঁদটাকে দেখা যায় একটা অদ্ভুত ক্রিপি স্মাইল নিয়ে, যা পুরো স্টোরিকে একটা হন্টিং নোটে শেষ করে। এপিসোড শুরু হয় বেনিমারু আর তার ডপেলগ্যাঙ্গারের ফাইট শেষ হওয়ার পর। ফাইট শেষ হলেও এনভায়রনমেন্ট একদম নর্মাল না। আমরা দেখি স্কাইতে মুনের শেপ কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। মুনটা এখন এমনভাবে বাঁকা, অলমোস্ট কার্টুন লাইক, এক্স্যাক্টলি যেভাবে মানুষ ইমাজিনেশনে চাঁদ কল্পনা করে। ক্যাপ্টেন হিনাওয়া উপরে তাকিয়ে বলে, এই মুনটা দেখতে খুব অদ্ভুত লাগছে, এটা রিয়েলিস্টিক না, বরং মানুষের ইমাজিনেশনের মতো। তখন ভলকান এক্সপ্লেইন করে, এটা আসলে গ্রেট ক্যাটাক্লিজমের এফেক্ট। রিয়ালিটি আর হিউম্যান ইমাজিনেশন ধীরে ধীরে মার্জ হতে শুরু করেছে। এই কথার মাঝেই কনরো আসে। হিনাওয়া তাকে প্রশ্ন করে, তুমি বলছিলে ওল্ড বস আসলে বেনিমারু ছিল না? কনরো ক্ল্যারিফাই করে বলে, ওটা রিয়েল বেনিমারু ছিল না, বরং একটা ডপেলগ্যাঙ্গার, যেটা মানুষের কালেকটিভ পারসেপশন থেকে তৈরি। লিক্ট তখন তার থিওরি দেয়। সে বলে, গ্রেট ক্যাটাক্লিজম মানে হচ্ছে ইমাজিনেশন আর রিয়ালিটি পুরোপুরি এক হয়ে যাওয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে, হোয়াইট ক্ল্যাড কাল্টের রোল এখানে কি? হিনাওয়া উত্তর দেয়, আদোলা হচ্ছে মানুষের সবচেয়ে পিওর ইমাজিনেশনের ওয়ার্ল্ড। আর যদি হোয়াইট ক্ল্যাড আমাদের সেই ইমাজিনেশনের ফাইনাল ডেস্টিনেশনের দিকে নিয়ে যায়, তাহলে সেই ডেস্টিনেশন একটাই, ডেথ। এরপর সিন শিফট হয় শো কুসাকাবে আর অ্যারোর দিকে। শো একদম কাম কিন্তু হেভি ভয়েসে বলে, 7টা পিলার অলরেডি অ্যাপিয়ার করেছে, আর এই ওয়ার্ল্ড খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে। কিন্তু তার আগে সে তার ফ্যামিলির সম্পর্কে সত্যটা জানতে চায়। শো আর অ্যারো ঢুকে পড়ে শিনজুকুর গভর্নমেন্ট রেজিস্ট্রি অফিসে, যেখানে ফ্যামিলি রেকর্ডস রাখা থাকে। শো তার আডোলা বাস্ট ব্যবহার করে টাইম ফ্রিজ করে দেয়। সব কিছু একদম থেমে যায়। শো রেজিস্ট্রি খুঁজে বের করে এবং জানতে পারে তার মায়ের নাম মারি কুসাকাবে, কিন্তু ফাদারের জায়গায় লেখা আছে ব্ল্যাঙ্ক। এরপর তারা মেডিকেল রিপোর্ট চুরি করে, সেখানেও ফাদারের কোনো নাম নেই। অ্যারো মেডিকেল রিপোর্ট ভালো করে পড়তেই তার মুখের রং পাল্টে যায়। রিপোর্টে লেখা থাকে, মারি কুসাকাবে ছিল ভার্জিন, তবুও সে সেনরা আর শো দুজনকেই জন্ম দিয়েছে। সত্য জানার জন্য তারা যায় সিভিক রিসার্চ সেন্টারে। সেখানে তারা এক বৃদ্ধ রিসার্চারের সাথে দেখা করে। সে বলে, মারি সত্যিই ভার্জিন ছিল, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করেনি। এমনকি তার নিজের পেরেন্টসও তাকে রিজেক্ট করে দেয়। মারি যখন এই ঘটনা নিয়ে রিসার্চ শুরু করে, তখন গভর্নমেন্ট আর চার্চ একসাথে প্রেশার দিয়ে সব বন্ধ করিয়ে দেয়। শো নিজের মনে প্রশ্ন করে, আমার ফ্যামিলির সাথে আসলে কি হয়েছিল? কেন আমার ভাই শিনরাকে ডেভিল বলা হয়? সে কি ডেভিল হয়ে গেছে, নাকি তাকে ডেভিল বানানো হয়েছে? ঠিক তখনই শোয়ের সাথে ঘটে যায় একটা আডোলা লিঙ্ক। চারপাশ বদলে যায় আর সে পৌঁছে যায় আদোলা ওয়ার্ল্ডে। তার সামনে দাঁড়িয়ে থাকে একটা ডপলগ্যাঙ্গার, তার মা মারি কুসাকাবে। মারি তাকে তার মেমোরিজ দেখায়। 17 বছর আগে মারি হসপিটালে চেকআপের জন্য যায়। ডক্টর তাকে জিজ্ঞেস করে, সে কি সত্যিই জানে না বেবির ফাদারকে? মারি বলে, তার কখনো কারোর সাথে রিলেশনশিপ ছিল না, আর টেস্টসও সেটা প্রুভ করে। তবুও তার ফ্যামিলি তাকে ডিজোন করে দেয়। পরে মারি শিনরাকে জন্ম দেয়। ডক্টর এসে জানায় বেবি পুরোপুরি হেলদি। মারি ডক্টরকে জিজ্ঞেস করে তার কন্ডিশন নিয়ে সে কি ভাবে। ডক্টর বলে, এর কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন নেই, কিন্তু একটা লেজেন্ড আছে। গ্রেট ক্যাটাক্লিজমের আগে এক ভার্জিন ওম্যান এমন একটা চাইল্ড জন্ম দেবে যে হবে এই ওয়ার্ল্ডের সেভিয়ার। মারি আস্তে করে বলে, তাহলে কি আমি পৃথিবীর হিরোর মা? মারি শিনরাকে কোলে নিয়ে বসে থাকতেই তার মা আসে। হেড ফিল্ড চোখে সে বলে, এই বেবি আনওয়ান্টেড, এর কোনো ফাদার নেই, আর এই বাচ্চা তোমার জীবন ধ্বংস করবে। মারি কান্নায় ভেঙে পড়ে, কিন্তু শিনরাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, তুমি আনওয়ান্টেড না, তুমি হিরো, এই ওয়ার্ল্ডে তোমাকে দরকার। এরপর শো এর জন্ম হয়। ছোট শিনরা বলে সে হিরো হবে আর তার মা আর ভাইকে প্রোটেক্ট করবে। মেমোরি শেষ হয় আর আমরা প্রেজেন্টে ফিরে আসি। শো বুঝতে পারে এই ওয়ার্ল্ড আসলে একবার আগেই ধ্বংস হয়ে গেছে। এখনকার ওয়ার্ল্ডটা পাস্ট হিউম্যানিটির ইমাজিনেশন দিয়ে তৈরি। সেভিয়ারের ইমেজ প্রজেক্ট হয়েছে শিনরার ওপর, আর শো নিজেও ভার্জিন বার্থের রেজাল্ট। সে নিজের রোল নিয়ে ভাবে, তারপর নিজেই উত্তর পায়। তার কাজ হলো তার ভাইকে গাইড করা আর প্রোটেক্ট করা। শো আদোলা ওয়ার্ল্ড থেকে বেরিয়ে আসে এবং অ্যারোকে বলে এখন সে জানে তাকে কি করতে হবে। সে প্রমিস করে সে তার ভাই শিনরাকে ফিরিয়ে আনবে। শেষ সিনে আমরা কোম্পানি 8কে দেখি। ক্যাপ্টেন ওবি বলে, এখন শুধু একটাই পিলার বাকি, তারা আর বসে থাকতে পারে না। যেভাবেই হোক তারা টোকিও এম্পায়ারকে প্রোটেক্ট করবে। এইভাবেই এপিসোড 3 শেষ হয়।